আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কেয়া মাহদীপের গালে হাত ছুঁয়ে চোখে চোখ রাখে। মাহদীপ পুরো উঁচিয়ে কি বোঝাতে এসে নরম সুরে বলে, সাফায়েত চাচুকে আপনি ধরে রেখেছেন? মাহদীপ খেয়ার হাতে ছোট্ট করে চুমু দেয়, মৃদু হেসে বলে, জেনেটিক্স ইস্যু। বাবা মেয়ের টার্গেট কি শুধুই আমি? আপনি তো ভালো মানুষ। খারাপ মানুষ আমি? আমি খারাপ মানুষ বলেছি? মনে হলো। কোথায় রেখেছেন? পাবলিক টয়লেটে। খেয়া মাহদীপের থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে পূর্ণ দৃষ্টি রেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, পাবলিক টয়লেট মানে পাবলিক টয়লেটে কেন? তার উইশ লিস্টে পাবলিক টয়লেট ছিল। এসব করে কি লাভ হচ্ছে? ছেড়ে দিন প্লিজ। কয়েকদিন থাকুক, ভালোই আছে। আর্মিদের মনে কোনো মায়া দয়া নেই, আপনার তো আরও নেই। যেখানে থাকার কথা সেখানে তো রয়েছে। অপাত্রে মায়া দয়া ঢালতে হয় না। খেয়েছেন রাতে? হুম। কি খেয়েছেন? ঘাস পাতা। জানতাম এটাই খাবেন। আম্মু আজকে রাতে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করেছিল। একটুখানি ভাত নিয়ে এসে খাইয়ে দিব, চুপচাপ খাবেন। না করলে সরাসরি বাবাকে ডাক দিয়ে বলবো আপনি আমাকে ডিস্টার্ব করতে এসেছেন। মাহদীপ খেয়ার দিকে অবাক চাহনিতে তাকালেও খেয়া তার চাহনিকে পাত্তা দেয় না। শক্ত হাতের বেষ্টনী নরম হাত দ্বারা ছাড়িয়ে কোল ছেড়ে উঠে দাঁড়ায়। বাবা ঘুমায়নি কিন্তু। মারাত্মক থ্রেট দিতে শিখেছো তুমি। মেজর মহাদীপের ওয়াইফ বলে কথা। কিন্তু রাতে এত ভারী খাবার, তার উপরে ডিনার টাইম শেষ। এটা আপনার শ্বশুর বাড়ি, সেনা ক্যাম্প নয়। শ্বশুর সাহেবের খাবার চা ঠিক করতে হবে। রাতে এত ভারী খাবার খেতে হয় না, এজন্য তার মস্তিষ্কে বুদ্ধির জায়গায় হাঁস মুরগির মাংস দিয়ে ভরে গিয়েছে। আবার বাজে কথা। ঠিক আছে যাও, বাট খুবই অল্প। তুই কোথায়? শ্বশুর সাহেবের বাসায়। ধ্রুব গাড়ি হতে নেমে বাসায় প্রবেশ করতে গিয়ে থমকে দাঁড়ায়। পরনে তার ফুল ইউনিফর্ম। দুদিনের আন্তর্জাতিক ফ্লাইট শেষে বাসায় ফিরেছে আজকে। ডান হাতের ভাঁজে ক্যাপখানা রেখে কপাল ভাঁজ করে বলে, তুই এত রাতে শ্বশুর বাড়ি? তোর না সেখানে যাওয়া নিষেধ? বউ ছাড়া রাতে ঘুমানো কষ্ট, তুই বুঝবি না বেটা অবিবাহিত। অবিবাহিত ট্যাগটা ধ্রুবের জন্য ইদানিং পীড়াদায়ক বিষয় হয়ে উঠেছে। কথাটা হজম করাও বেশ কষ্টে। বন্ধুরা সব বউ নিয়ে অবকাশ পালানোর জায়গায় সে বিমান নিয়ে ড্রাইভারগিরি করছে। আকাশে আকাশে চাম বাদুরের ন্যায় ঝুলছে। ব্যাপারটা অগ্রহণযোগ্য। আমার অতি শীঘ্রই বিবাহ হইবে। এমপি সাহেবের এদিকে ভিড় করো না, অন্যদিকে টার্ন নাও। বেটা, তোর আগে আমি সিরিয়ালে ছিলাম, লাইনের দ্বিতীয় স্থান আমার ছিল। আনফর্চুনেটলি এমপি সাহেবের ধোকা খেয়ে বোকা হয়ে লাইনচ্যুত হয়ে গিয়েছি। ইজ দিস সিক্রেট নাম্বার 7? ইয়েস ক্লেভার ম্যান, বিএম এর সেই সিক্রেট 7। ধ্রুব, ফোনে কথা বলা অবস্থায় ধ্রুব ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে যায়। রাশভারী কণ্ঠের মালিককে এত রাতও জেগে থাকা দেখে মাহদীপকে তড়িৎ কণ্ঠে বলে, কল ইউ ব্যাক। কখন এসেছো? 5 মিনিট হলো। তুমি এখন ঘুমাওনি? তোমার জন্য অপেক্ষায় ছিলাম। কেন? তোমার মামিকে কি বলেছো? ধ্রুব দু পকেটে হাত দিয়ে কয়েক সেকেন্ড সময় নেই ভাবতে। অতপর মুখ হতে চধ্বনি উচ্চারণ করে বলে, মনে পড়ছে না। দুদিন আগে বলেছিলাম, তার জন্য ভুলে গিয়েছি। তুমি নাকি বলেছো তুমি বিয়ে করতে চাও? বলেছিলাম হয়তো। এত অসম্ভবের কথা তোমার মুখ দিয়ে বের হলো কিভাবে? ধ্রুব ক্লান্ত চোখে মানবটার দিকে তাকায়। ঘরের দিকে পা বাড়তে বাড়তে বলে, ড্রামা বন্ধ করো মামা, ক্লিয়ার কাট কথা বলো তো। আমার বিয়েকে অসম্ভব কথা বলছো, এত সাহস তোমাকে কে দিল? মামিকে কালকে সকালেই বলে দেব। মহিদুল সাহেব ধ্রুবের পিছন পিছন হাঁটতে হাঁটতে ঘরে প্রবেশ করে বলেন, কথায় কথায় মামিকে টানা বন্ধ করো। তোমাদের দুজনের একত্রিত মনোভাব আমাকে এ বাসায় কোণঠাসা করে রেখেছে। নিপীড়িত আমি। ধ্রুব গলা হতে টাই খুলতে খুলতে এসির পাওয়ার বাড়ায়। মামার দিকে আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, আজকের ঘটনা কি? ঘটনা জটিল পঙ্খিরাজ ভাগ্নে। এমপি সাহেবের লোকজন আজকে আমার অফিসে এসে হুমকি ধামকি দিয়ে গিয়েছে। বলেছেন ওনার মেয়ে হতে সাবধান, সামনে এগুলোই ফায়ার করে দিবে। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে টাই খোলা মুহূর্তেই ধ্রুবের হাত থেমে যায়। নিজের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে, তোমার গায়ে স্পর্শ করার সাহস দেখিয়েছিল নাকি? সেরকম না, বাট একটু উত্তেজিত ছিল। আশা করি এতে ভয় পাওনি। আরে না, আমি আর তোমার মামি তো এই নিয়ে আজকে ডিনার একটা প্ল্যান করে ফেলেছি। প্ল্যান? হ্যাঁ। কি সেটা? এমপি সাহেবের কন্যাকে তুলে নিয়ে আসবো। এমপি সাহেব, এসব কি হচ্ছে বলুন তো? আজ 3 দিন যাবৎ সাফায়েত এভাবে উধাও হয়ে গেল, অথচ পুলিশ কোনো হদিশই বের করতে পারছে না তার। চেষ্টা তো আমিও কম করছি না। প্রশাসন সহ নিজস্ব লোক নামিয়েছে মাঠে, খোঁজাখুঁজি চলমান রয়েছে। হঠাৎ এভাবে নিরুদ্দেশ্য যাওয়াটা অস্বাভাবিক। এর পর্যায়ে চলে গিয়েছে। অস্বাভাবিককে স্বাভাবিক করুন, এভাবে চললে তো হবে না।
আপনার মেয়ে জামাই তো ভালো খেল শুরু করেছে। ধরি মাছ নাচুই পানির মতো অবস্থা। আড়ালে আড়ালে কলকাটির সেই নাড়ছে। মেয়ে জামাই শব্দটা জয়ী সাহেবের কাছে এই মুহূর্তে দুর্বোধ্যের ন্যায় হয়ে উঠেছে। সাবেক মন্ত্রী সাদিকুল জামানের মুখ হতে সেই শব্দটা বের হতে মুখরেখা পরিবর্তন হয়ে যায় তার সাথে সাথেই। ভরা মজলিস, চারপাশে অসংখ্য নেতাকর্মীর উপস্থিত। এই পরিস্থিতিতে সে মনে মনে চেয়েছিল মাহাদীপের নামটা অন্তত না উঠুক, তাকে নিয়ে কাটাছেঁড়া না হোক, কিন্তু বিধিবাম কথা না উঠেই বা উপায় কি? এই ছেলে নিজেকে সব কিছুর সঙ্গে যেভাবে জড়িয়েছে, এতে নাম ওঠাটাও খুব স্বাভাবিক। ধামাচাপা দিয়ে আর কতদিন? আর্মির মেজর হয়ে রাজনীতিতে হস্তক্ষেপ দেখাচ্ছে। শুধু কি হস্তক্ষেপ মিজানুর? আমার ছেলে ভাতিজাকে জেলের খানি পর্যন্ত টানাচ্ছে। মিজানুর রহমান চায়ের কাপটা ধীরভাবে টেবিলে রেখে আশ্চর্যজনিত কণ্ঠে সুধান। ব্যবস্থা নিচ্ছেন না কেন? এভাবে বসে থাকার মানেটা কি জহির সাহেব? দেখুন মিজান সাহেব, পারিবারিক এবং পেশাগত দুটো জায়গাতেই কিন্তু ভিন্নতা থাকে সবার। আমার মেয়ে জামাইয়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক একরকম হলেও পেশাগত জীবনে সে সম্পূর্ণ আলাদা। তার কাজ সে করে, আমার কাজ আমি করি। স্বজনপ্রীতি শব্দটা আমাদের ভেতরে নেই। এক্ষেত্রে আপনাদের সাথে তার যেমন দ্বন্দ্ব, আমারও পেশাগত জীবনে এর ব্যত্যয় কিছু নয়। তাহলে আমরা যদি তাকে রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিই, সেখানে কিন্তু আপনার কোনো ক্ষমতাকে আমরা গ্রাহ্য করব না। জয় সাহেব ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে পায়ের উপর পা তুলে বসেন। টেবিলের উপর রাখা আজকের পত্রিকাটা হাতে তুলে বলেন, আমি তাকে বারবার সাবধান করেছি, সে তার সিদ্ধান্তে অটল। কিন্তু সেই যে সাফায়েতকে কিডন্যাপ করেছে, এর কিন্তু যথার্থ প্রমাণ এখনো মেলেনি। তাকে ধরলেই প্রমাণ বের হয়ে যাবে। আপনার মেয়ে জামাই আমাদের চুপ থাকাকে দুর্বল হিসেবে নিয়েছে, ভেবেছে এইভাবেই চলবে। একটার পর একটা ক্ষতি অনায়াসে করে যাচ্ছে, কিন্তু সে কি জানে আমাদের ক্ষমতা কতটুকু? রেদওয়ান রশিদ সাহেব চোখে চশমা পরে ফোনের দিকে দৃষ্টি মেলেন। বাম হাতে ফোন রেখে ডান হাত দিয়ে স্কুল করতে করতে গম্ভীর স্বরে বলেন, সে একা নয়, সমস্ত প্রশাসন আমাদের পক্ষে বিট্রে করেছে। ডিআইজি সাহেবও হঠাৎ পাল্টে নেওয়ার মানে বুঝলাম না। আফতাবনগর থানার অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান এই বেটাও তো ভাতে মেরেছে। ওদের এত সাহস কীভাবে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। শুনুন, এসব কিছুর সমাধান পাওয়া যাবে, কিন্তু আগে যেটা কাজ সেটা করুন। সাফায়াতকে যে করেই হোক অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। ওর এই 3 দিন নিখোঁজে আমাদের ব্যবসার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন? এভাবে চলতে থাকলে তো শুধু ইনভেস্টমেন্টই করে যেতে হবে, লাভের মুখ দেখতে হবে না। জহির সাহেব, আপনি আপনার ভালোটা বুঝতে চাইলে হাত গুটিয়ে বসে না থেকে এই মেজরকে চেপে ধরুন। আমার ভালো মানে? আমার তো আপনাদের এই ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট নেই। মিজানুর রহমান সহ উপস্থিত 3-4 জন একে অপরের মুখ চাওয়াচাই করে জহির সাহেবের কথায়। সহজ কথা সহজে বোধগম্য হয় না দেখে বাঁকা হেসে বলেন, ইনভেস্টমেন্ট না করলে যে লাভের টাকাগুলো মাস শেষে পান, সেগুলো নিশ্চয়ই হাওয়া হতে ভেসে আসে না। গত 3 বছর আপনি তো 4.5 কোটি টাকা ইনভেস্ট করে 8 কোটি 58 লাখ টাকা লাভ করেছেন। জহির সাহেব হাত থেকে পত্রিকা নামিয়ে নিজেকে স্থির ভঙ্গিতে নিয়ে আসে। মিজানুর রহমানের দিকে দৃষ্টিপাত করে শক্ত কণ্ঠে বলেন, আমি ইনভেস্টমেন্ট করি, অথচ আমি নিজেই জানি না কোটি টাকা আবার লাভও করে ফেললাম। বিষয়টা জোড়াতালির মতো হয়ে গেল না? সাদিকুল জামান তার ব্যক্তিগত সহকারীকে ডেস্কের উপর হতে নীল রঙের ফাইলটা নামিয়ে আনার নির্দেশ দিয়ে জহির সাহেবের দিকে তাকান। ধীর কণ্ঠে বলেন, বুঝতে পেরেছি, আপনাকে মাঠে রেখেই সাফায়েত বাড়ি ফিরেছে। সব ক্লিয়ার করছি, ওয়েট। নীল রঙের ফাইলটা জহির সাহেবের হাতে স্থানান্তর করা হয়। ধূসর পৃষ্ঠা উল্টিয়ে তিনি দেখতে থাকেন তার নিজস্ব স্বীকারোক্তি এবং স্বাক্ষর। গত বছরে 23 জুনে বিদেশি মাল মশলার উপরে তার ইনভেস্টমেন্ট 3,84,000 টাকা। একই সঙ্গে অবৈধ কাঁচা চামড়া, বিদেশি পানীয় সহ বেশ কিছুতে লক্ষ টাকা ছাড়িয়েছে ইনভেস্টমেন্ট। ফাইলের শেষ পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় তার লাভের একাংশ এবং সব কিছু যে সে ঠিকমতো বুঝে পেয়েছে এটারও সংক্ষিপ্ত বিবৃতি উল্লেখ করা হয়েছে। বিভ্রান্ত হবেন না জহির সাহেব, আপনারই তো ভাই। আপনার নাম কাম ব্যবহার করে না হয় একটু খেয়েছে, ক্ষতি তো আর করেনি। আপনি এমপি মানুষ, আপনার অঢাল টাকা পয়সা, সেখানে সাফায়েত একটুখানি। এত কিছু আমার অগোচরে কেন? রাগ করবেন না, বেচারা হয়তো ভেবেছিল আপনাকে জানালে সে এই লাভের মুখ দেখতে পারতো না। আমি অবৈধ কারবারে নেই। এটা যদি কোনোভাবে প্রকাশিত হয়ে যায়, জনগণের আস্থাটা আমার প্রতি কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? সাদিকুজ্জামান তার ছেলের হাসি টেনে বলেন, আরে রাখেন জনগণের কথা, নিজের চিন্তা আগে করেন। আপনার পেট ভরলেই জনগণের পেট ভরবে।
বাণিজ্য মন্ত্রীর একমাত্র শালাও এখানে যুক্ত। ভয় নেই, পথ হারাবেন না। এমপি পদটা আরও 10 বছরের জন্য স্থায়ী করে দেব। আপনি শুধু আপনার মেয়ে জামাইকে হ্যান্ডেল করুন, সাফায়েতকে ওর থেকে ছাড়িয়ে নিন। জহির সাহেব কিছুক্ষণ চুপ থেকে থমথমে গলায় ভারী রেশ টেনে বলেন, সাফায়েতের এত প্রয়োজন কেন? প্রয়োজন আছে এমপি সাহেব, প্রয়োজন আছে। তুর্য আর রায়হানের অনুপস্থিতিতে এই বেটা সব সামলিয়েছে। এই ব্যবসার গুরু ভার ছিল ওর হাতে। ও যদি লিক করে সমস্ত কিছু কীভাবে বুঝতে পারছেন? আপনি নিজে তো ফাঁসবেনই, সঙ্গে আমরাও। মিজানুর রহমান কপালে 2 আঙ্গুল ঘষতে ঘষতে বলেন, আমার কোটি কোটি টাকা জড়িয়ে আছে এর মধ্যে, লম্বা শিকড় হয়ে গুজিয়েছে, কিছুতেই হাতছাড়া করা যাবে না। যদি আপনি ব্যর্থ হন তো বলুন, আপনার মেয়ে জামাইকে আমার লোক দ্বারা হাতের মুঠোয় আনছে। পায়ের উপর পাতলা নামিয়ে জহির সাহেব উঠে দাঁড়ান। পাঞ্জাবি টান টান করে দৃঢ় কণ্ঠে বলেন, আপনাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। পুলিশ কেস দিয়ে জর্জরিত সবকিছু। সামনে আমার ইলেকশন, আর কিছুদিন পর হতেই নির্বাচনের কাজে হাত দিতে হবে। এই মুহূর্তে এসব কাজ মানায়? আপনার কত চাই? শুধু সংখ্যাটা বলুন, ব্যাংক অ্যাকাউন্টে হাজির হয়ে যাবে। এর বিনিময়ে শুধু কাজটা সমাধান করুন। আপনি যদি চান এমপি ছেড়ে মন্ত্রী বানানোটা হবে সময়ের ব্যাপার শুধু। জামাই তো দেখি আমার মৌমাছির চাকে ঢিল ছুঁড়েছে। কামড় তো খেতেই হবে তাহলে। তবে আমি সাফায়েতকে ছাড়ার ব্যবস্থা করে দিব, ঠিক আছে, কিন্তু আমার মেয়ে জামাইয়ের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে কোনো অ্যাকশনে যাব না। মিজানুর রহমান জহির সাহেবের একরেখা কথাই তাচ্ছিল হেসে বলেন, স্বজন প্রীতিতে আটকা পড়লেন এমপি সাহেব? ওকে, সমস্যা নেই, আমরা দেখে নিজ দায়িত্বে দেখে নিব। আপনি শুধু এই কাজটা করুন। কুঞ্জবন 1 বিকেল 5টা। সাই সাই করে 2টো গাড়ি বহরে এসে থামে কুঞ্জবন গেটের সম্মুখে। পিছন গাড়ি হতে 2জন লোক নেমে বের হয়ে উপস্থিত দারোয়ানকে কিছু একটা বলতে গেট সুগম করে দেয় তাদের জন্য। প্রবেশ করে অভ্যন্তরে 2টো গাড়ি। এমপি জহিরুল কবির পা রাখেন তার ছোট মেয়ের জামের পাশেই। পিছনে তার একাধিক নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে। সবাইকে বাড়ির লনের আশপাশে থাকতে বলে শুধুমাত্র 2জনকে নিয়ে তিনি ভেতরে প্রবেশ করার জন্য অগ্রসর হন। দুবার কলিং বেল বাজাতেই রফিক এসে মেন ডোর খুলে দেয়। অসময়ের অতিথি আগমনে সে কিছুটা বিচলিত হয়ে গেল। পর মুহূর্তে নিজেকে সামনে সাদরে ভিতরে প্রবেশের আমন্ত্রণ জানান। রফিক ব্যস্ত পায়ে ছোটে মাহাদীপের কক্ষের দিকে। জহির সাহেব পায়ের পর পা তুলে 2 হাতে প্রসারিত করে চারপাশে নজর বোলান। চারিদিকে সব টিপটাপ ফিটফাট করে সাজানো। এবার সে মানুষজনের মতোই কালো টি শার্ট আর ট্রাউজারের পরিহিত মানবটি হাজির হয় ক্ষণিকের সময় পার হতেই। ঘুম জড়ানো চোখ, আর্মি শেপে কাটা এলোমেলো চুল কিছুটা বড় হয়ে কপাল ছুঁয়েছে তার। জহির সাহেব না চাইতেই চোখ রাখেন তার দিকে। মেয়ে জামাই যে তার সুপুরুষের কাতারে প্রথম সারিতে, সেটা সে নিজেও মানতে বাধ্য। কিন্তু সুপুরুষ হয়ে কি? ভিতরটা তো সেই জ্বলন্ত আগুন। মুখরেখা দেখে মানুষ বুঝবে ভদ্র সভ্য পুরুষ, কিন্তু কেমন ধারার ভদ্র সভ্য সেটা জহির সাহেব ছাড়া আর কি বা ভালো জানেন। ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, অসময়ে এসে পড়েছি হয়তো। ইটস ওকে। ছুটি শেষ কবে তোমার? অল্প কিছুদিনের মাঝেই ব্যাক করব। আচ্ছা, ইমার্জেন্সি কিছু? জহির সাহেব মাহাদীপের দিকে তাকিয়ে মৃদু হাসেন, মাথা নাড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেন, মেয়ে জামাইয়ের বাসায় আসতে ইমার্জেন্সি ইস্যুর প্রয়োজন পড়ে? মাহাদীপ 2 হাত আড়াআড়ি ভাঁজ করে থুতনির নিচে রেখে শত স্ফূর্ত হাসে। ঠোঁটে ঠোঁট চেপে শীতল কণ্ঠে বলে, অবশ্যই না। শ্বশুর সাহেব মেয়েকে নিজের কাছে রেখে জামাইয়ের দুর্দশা দেখতে আসতেই পারে। তোমার আবার দুর্দশা? সবার জীবনের দুর্দশা তো তুমি নিজে তৈরি করো। নতুন করে আবার কিছু করেছি বলে তো মনে পড়ছে না। জহির সাহেব নড়েচড়ে বসেন। মাহাদীপের দিকে গাঢ় দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলেন, পুরাতনটাই দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। রফিক ট্রেতে করে 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসে ইতিমধ্যে। সেন্ট্রাল টেবিলে রেখে চলে যেতে মাহাদেব একটা কাপ জহির সাহেবের হাতে দিয়ে নিজে একটা নেই। গরম গরম ব্ল্যাক কফিতে হালকা চুমুক টেনে বলে, পুরাতন? সাফায়েতকে ছেড়ে দাও, আর নতুন করে শত্রু বাড়িও না। এত পুলিশ ফোর্স লোকজন একটাও কাজের না দেখছি। কেউ তাকে খুঁজে বের করতে পারছে না কেন এখনো? জহির সাহেব কফিতে লম্বা চুমুক টেনে টেবিলে রাখেন। সোফায় পা এলিয়ে দিয়ে বলেন, আইনের লোকেরা আইনের ভাব বোঝে। তুমি ওকে এমনভাবে ধরেছো যে কোনো আলামত রাখোনি। ও তোমার ক্ষতিটা কি করেছে? ব্যক্তিগত ক্ষতি করলেই সে অপরাধী, না করলে নিরপরাধী। এই মনোভাবটা আপনাদের রাজনৈতিক নেতাদের মধ্যে বিদ্যমান, বাট আমাদের ক্ষেত্রে নয়। আপনি সাফায়েত কবিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কতটুকু ধারণা রাখেন? তার প্রতি ধারণা আমার নিজস্ব ধারণার বাইরে চলে গেছে আজকে, বাট এই সময় আমি সেগুলোতে ভ্রুক্ষেপ করতে পারছি না। আমার সাথে ওর হিসেব হবে আলাদা। তুমি ওকে ছাড়ো। আচ্ছা, আমি যে তাকে আটকে রেখেছি এটা নিশ্চিত করুন আগে।
এটা তো আমার জানার রাইট আছে। আফটার অল আমি আইনের লোক, প্রমাণে বিশ্বাসী। সাফায়েতের উপরে তোমার নজর আগে থেকেই ছিল মাহাদীপ, সিনক্রেট করো না। আমি না জেনে শুনে তোমাকে এভাবে নিশ্চিত হয়ে বলতাম না। সব কিছুতে প্রমাণ সত্যতার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে, তবে আমি হিন্টস দিয়েছি জন্য আপনি আমাকে নিশ্চিত হয়ে বলতে পারছেন। অন্যথায় যেখানে সাফায়েতকেই এত কিছু করে খুঁজে বের করতে পারছেন না, সেখানে আমাকে ধরা এত সহজ নয়। আমি জানি তোমাকে ধরা সহজ নয়, তাই এই নিয়ে কথাও বাড়াতে চাইছি না। পরিস্থিতি খুব খারাপের দিকে অগ্রসর হচ্ছে। ঘরে বসে মনে করছো সব ঠিক আছে, সব হাতের মুঠোয় আছে, কিন্তু বাইরে বের হলে বুঝতে পারবে আসলে কি হচ্ছে। আমি তোমার বাসায় এসে রিকোয়েস্ট করছি, অন্তত সেই সম্মানটুকু রাখবে। ইমোশনালি ব্ল্যাকমেইল। জয়ী সাহেব পাঞ্জাবি ছেড়ে উঠে দাঁড়ান। মাহাদীপও একই সাথে উঠে দাঁড়িয়ে মুখোমুখি হয়ে বলে, যেটা মনে করো। আমি আশা করছি জেলা কার্যালয়ে পৌঁছানোর আগেই সাফায়েতকে ছেড়ে দিবে। মাহাদীপ ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে নির্বিকার ভঙ্গিতে তাকায় শ্বশুর সাহেবের দিকে। গম্ভীর কণ্ঠ ঠেলে বলে, ওকে, আমি তাকে ধরেছি, আপনার কথা অনুযায়ী সম্মান রেখে ছেড়ে দিচ্ছি। কাজ শেষ। এরপর কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় থাকবে না। তুমি ছেড়ে দিলে এনাফ, বাকি যা হবে আমরা সামলে নেব। দ্যাটস ওকে। জয়ী সাহেব তার দলবল নিয়ে প্রস্থান নিতে গাড়ির দিকে অগ্রসর হন। গাড়িতে ওঠা মুহূর্তে আজাদ তার কানে ফোন ধরিয়ে দিতে কয়েক সেকেন্ডের ফোন আলাপ শেষ করে পিছনে তাকান। মাহাদীপের দিকে সন্তুষ্টিমূলক চাহনি নিক্ষেপ করেন। অবশেষে সাফায়েতকে ছাড়া হয়েছে। স্যার, আমি বলেছিলাম না আপনার মেয়ে জামাই এসব করেছে, কিন্তু সাফায়েত ভাইকে ধরে আবার আপনার এক কথাই ছেড়ে দিল। বিষয়টা কেমন জটিল লাগছে না? সহজভাবে ভাবতে শেখো আজাদ। আর্মির এতটা পাওয়ার নেই যে মন্ত্রী এমপিদের সঙ্গে লড়াই করবে, আর সাফায়েতের পিছনে লোক আছে অনেক। তা অবশ্য ঠিক। চলো এখন। স্যার, আবার ফোন এসেছে। জয়ী সাহেব এক পা গাড়িতে দেওয়ার মুহূর্তেই আবার থেমে যান। মুখ হতে বিরক্তিকর ধ্বনি বের করে ফোনটা রিসিভ করেন। অপর পাশ হতে কোনো এক ব্যক্তির কথা। এবার সেকেন্ড পেরিয়ে মিনিটে গিয়ে থামে। জয়ী সাহেবের পা থেমে যায়। মসৃণ কপালে ভাঁজ পড়ে বিস্তর। মুখরেখা ক্রমেই শক্ত হয়ে উঠতেই তিনি কান হতে ফোনটা নামিয়ে নেন। স্যার, কোনো সমস্যা? জয়ী সাহেব ফের পিছন ফিরে তাকান। দু পকেটে হাত রেখে নির্বিকার চিত্রে দাঁড়ানো মানবটার দিকে তাকে থমথমে স্বরে বলেন, সাফায়েতকে পুলিশ গ্রেফতার করেছে। অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান নিজে মামলা করেছেন সাফায়েতের বিরুদ্ধে। কিন্তু পুলিশ সেখানে এত তাড়াতাড়ি পৌঁছালো কিভাবে? বুঝতে পারছো না কার হাত রয়েছে? আজাদ জহির সাহেবের তাকানো অনুসারে নিজের চোখ দুটো সেদিকে স্থির করে। স্বয়ং মেয়ে জামাইয়ের দিকে তার কঠিন দৃষ্টান্ত দেখে সে দীর্ঘশ্বাস ফেলে। এই লোক শ্বশুরকে নির্ঘাত ডুবিয়ে ছাড়বে। বাইরের জগতের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে দাঁড় করালে তুমি মাহাদীপ। আমার এখানে আর কোনো হাত থাকলো না, পারলে নিজেকে বাঁচিও। 13 মার্চ আগারগাঁও শেরেবাংলা নগর। বিকেলে রোদ্দুর এখনও জলজল করছে। দীপ্তি শিখায় মহাসড়ক জুড়ে বিরাজ করছে টানা যানজটে আটকে পড়ার মতো সারিবদ্ধ গাড়ি। স্থির হয়ে আছে তার সব চাকা। থেকে থেকে ভেসে আসছে হর্নের কর্কশ শব্দ আর গমগমে মানুষের আওয়াজ। মূল কারণ স্টপেজে দেখা দিয়েছে রেড ইন্ডিকেটর। মানুষের জীবন আর অপ্রত্যাশিত লগ্ন যেন একই সূত্রে বাঁধা, বলা চলে নিত্যদিনের সহযোগী। ব্যস্ততম এই মহাসড়কে পাশাপাশি অবস্থান করছে 3টে গাড়ি। বলা চলে পুরোটাই কাকতালীয়, কারণ এই 3টে গাড়িতে থাকা মানুষদের গন্তব্য, কাজের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে তাদের অবস্থান রেখা একই জায়গায় হলেও রয়েছে তাদের কাছে অজানা। বাম পাশের গাড়িতে রয়েছে মাহাদীপ, স্টিয়ারিংয়ে হাত রেখে পরিহিত, রোদ চশমা, জানালা গলিয়ে সামনের দিকে নজর তার। অপেক্ষা ক্ষীণ ইন্ডিকেটরে হাত ঘড়িতে সময়ের কাঁটা জানান দিচ্ছে দ্রুত জায়গা ত্যাগ করতে। অনেক কাজ বাকি পড়ে রয়েছে, এখনও ছুটি হওয়ার আগে বেশ কিছুটা হলেও এর একাংশ সমাধান করে যেতে হবে। অন্যদিকে মধ্য গাড়িতে অবস্থান করছে খেয়া এবং জহির সাহেব। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কাজ শেষে রওনা হয়েছেন বাসার উদ্দেশ্যে। আর কোনো পেন্ডিং কাজ রয়েছে কি তোমার? থাকলে বলো, হাতে মাত্র অল্প কিছুদিন সময় আছে। আর সেরকম কিছু নেই, টুকটাক শপিং, এই তো মেইন কাজটাই সম্পূর্ণ হয়েছে আজকে। জহির সাহেব ফোনের দিকে দৃষ্টিপাত রেখে কিছু একটা টাইপ করে বন্ধ করে ফেলেন। কেয়ার দিকে তাকে ভারী স্বরে বলেন, বাসায় গিয়ে ধীরে ধীরে সব গোছানো শুরু করবে। পরে করবে বলে ফেলে রাখবে না, দেখা যাবে শেষ মুহূর্তে এলোমেলো করে ফেলেছো সব। আর শোনো একটা কথা, জি বাবা। তোমার দাদিবুর তো ইচ্ছে নেই বিদেশে পাঠানোর,
তোমার যাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখে হয়তো বকাঝোকা করবে, কিছু বলতে বলতে হয়তো বেশিও বলে ফেলবে, তবে সেগুলো তুমি আমলে নিবে না, মন খারাপও করবে না, বৃদ্ধ মানুষ একটু বলবে। কেয়া স্মিত হেসে মাথা নাড়িয়ে বাবার কথায় সায় জানায়। দৃষ্টি ঘুরিয়ে জানালার বাহিরে নজর পোলাতে পোলাতে নিজ মনে বিড়বিড় করে বলেন, জন্যই তো আরো তাড়াতাড়ি যাচ্ছি। খালি কি কথা, লাঠির বাড়ি খেতে খেতে জীবন আমার শুকিয়ে মচমচা হয়ে গিয়েছে। একটাবার বিদেশে মাটিতে পা রেখে নিই, ভাবে চক্করে আর চোখ মাটিতে নামাবই না। সবাইকে দেখিয়ে দেব কেয়া কি জিনিস, আর একজনকে তো চোখের কোটরে হাত ঢুকিয়ে বলবো, বেটা খবিস চাম্বাদুর, দেখ আমি কোথায় এখন। আমাকে সম্মান দিয়ে চলবি, ওকে? আপা ডাকবি আপা। চলন্ত বিড়বিড় করা মুখ থেমে যায় কেয়ার হঠাৎ ডান দিকে চোখ পড়তেই। পাশে বসে থাকা বাবাকে এড়িয়ে সে অবাক চিত্রে গোল গোল চোখে নজর দেয় সেদিকে। বেটা খবিস না ওটা, পিস্তল হাতে। ডান পাশের গাড়িতে বসে আছে ধ্রুব, হাতে তার লোহদণ্ডের পিস্তল। পাশে বসা মামা মহিতুল সাহেব আধা ঘন্টা যাবৎ বজায় রেখেছেন তার চলমান বক্তব্য। পিছনের সিটে বসা মিসেস তাহিরা বেশ বিরক্ত হয়ে উঠেছেন ইতিমধ্যেই। ধ্রুব, তোর মামাকে বল চুপ করতে। এসব নিম্নমানের বুদ্ধি সে কোথায় থেকে পায়? নিম্নমানের বুদ্ধি বলছো তুমি? বলবো না, এগুলো মেয়ে তুলে আনার কোনো বুদ্ধি হলো? আমার কাছে সম্পূর্ণটাই অগ্রহণযোগ্য লাগছে। মৈতুল সাহেব স্ত্রীর পান হতে হতাশাজনক দৃষ্টি সরিয়ে তার একমাত্র ভাগ্নের দিকে তাকান, গম্ভীর কণ্ঠস্বরে বলেন, তোমার কাছেও কি তাই মনে হচ্ছে ধ্রুব? নিঃসন্দেহে এটা কোনো বুদ্ধি হলো? আমার মামা হয়ে তোমার এত লো কোয়ালিটির বুদ্ধি কোথায় থেকে এলো বুঝতে পারছি না। হাতে যে পিস্তল দেখছো, এমপি সাহেবের কাছেও এমন পিস্তল আছে, তোমাকে একবার ট্রিগার প্রেস করেই উড়িয়ে দেবে। তোমাদের একপাক্ষিক বিচারে আমি অসন্তুষ্ট হলাম। ভালোর যে কদর নেই এটা আবারও প্রমাণিত হলো। যাই হোক, আমার প্ল্যান যেহেতু অগ্রহণযোগ্য, তাহলে তোমরা বলো দেখি কিভাবে রেস্কিউ করা সম্ভব। মিসেস তাহিরা ভাবুক দৃষ্টি ফেলেন স্বামীর কথায়, কিছুটা সময় নিয়ে বুদ্ধি খাটিয়ে ছক কষতে কষতে বলেন, আমার মনে হয় কেয়ার বিদেশ যাত্রার দিনটাকে বেছে নিতে হবে। ধ্রুবের যদি শিডিউল থাকে তাহলে তো কথাই নেই, আমরা বাহিরে গাড়ি নিয়ে অপেক্ষা করব। এমপি সাহেব মেয়েকে বিদায় দিয়ে চলে যাওয়া মুহূর্তেই ধ্রুব কেয়াকে কাউন্টার হতে ফিরিয়ে নিয়ে আসবে, অতঃপর মেয়েকে তুলে নিয়ে ডিরেক্ট কাজী অফিসে চলে আসব। এক কাজ করব ধ্রুব, তোমার মামাকে না হয় কাজী অফিসেই রেখে আসবে, সে কাজে নিয়ে একদম রেডি থাকবে। যাওয়ার সঙ্গে সঙ্গেই আলহামদুলিল্লাহ কবুল। এই শোনো, মিষ্টি টিষ্টি কিন্তু কিনে রাখা আগে থেকেই, মিষ্টি ছাড়া বিয়ে হয় নাকি? মামি। আরে শোন, তারপরে মামি। আবার কি? কাউন্টারের কাছে গিয়ে থামো। কেন? তোমার কি মনে হয় এই মেয়ে ভদ্র লাজুক লতিকা যে বললেই সুরসুর করে আমার সঙ্গে চলে আসবে? আমি যদি তাকে গিয়ে বলি একটা কথা, ওই খবিশা আমাকে 10 কথা শুনিয়ে দেবে। যদি হাত ধরে টেনে আনি তাহলে আমার পা ভেঙে দেবে, মানহানির মামলা ঠুকে দেবে। সি ধ্রুব, তুই না ছেলে মানুষ, মেয়ে মানুষ, এসে তোর পা ভাঙবে? শখের নারী, শুধু পা কেন, দেহ টুকরো করলেও কিছু বলতে পারবো না। ভালোবাসার বার্ড ইফেক্ট। নেক্সট। আচ্ছা, এক্ষেত্রে দুটো অপশন আছে, কাগজপত্রের সমস্যা দেখিয়ে কেয়াকে বোকা বানিয়ে। সে আমাদের 3 জনের চাইতেও চালাক। দ্রুত বুলেট ছাড়া পিস্তল রেখে কাজে মনোযোগ দাও। দাঁড়াও মামা, দেখি এদিকে নিশানা কর। ধ্রুবের চোখ মধ্য বরাবর গাড়িতে তার খবিসার দিকে পড়তে স্থির হয়ে যায়। চোখাচোখি দৃষ্টি বিনিময় হয় একে অপরের সঙ্গে। কেয়া ভ্রু কুঞ্চিত করে থাকে ধ্রুবের দিকে। পাবলিক প্লেসে এভাবে পিস্তল হতে নিয়ে নিশানা করে রেখেছে কেন তার দিকে? পুরনো শত্রুতার রেশ ধরে ব্যাটা কি গুলি করবে নাকি আবার? এটাকে তো সে 2 পয়সাও ভরসা করে না। নিশ্চয়ই প্রতিশোধ। কেয়া। বাবাটাকে কেয়া ধ্রুবের হতে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়, আর সেই দৃষ্টির সরানোর ব্যবধান সৃষ্টি হয় মাত্র কয়েক সেকেন্ডের। একটা গুলির শব্দ হঠাৎই যেন আকাশ ফেটে পড়ার মতো আওয়াজ তোলে। চারিদিকে গাছের মগডালে বসে থাকা দুটো কাকা শব্দ তুলে উড়ে যায় মুহূর্তেই। মানুষজন খালি সেকেন্ডের জন্য থেমে যায় নিজ নিজ অবস্থানে। অনাকাঙ্ক্ষিত স্থানে হঠাৎ গুলি বর্ষণ প্রত্যেকের আত্মাকে করে তোলে কম্পিত। রক্তের ফোয়ারা ছিটকে এসে পড়ে কেয়ার গায়ে। বিস্ফোরিত নেটে সে হেলে পড়তে যেতে দেখে বাবাকে। গুলিবিদ্ধ জহির সাহেব
ডান পাশ হতে গাড়ির জানালা ভেদ করে গুলি এসে লেগেছে তার বুকের উপরই পৃষ্ঠে। বাবা, কেয়ার চিৎকারে এক মুহূর্তে বাতাস কেঁপে ওঠে, স্তব্ধ, বাকরুদ্ধ। পুরো শরীর তার ভয়ঙ্কর ঝাঁকুনিতে কাঁপছে। কি হলো? বিস্ফোরিত নেত্রজোড়া স্থির হয়ে যায় বাবার পানে। হাত পা ক্রমশ নিঃসার হয়ে আসতে সে অনুধাবন করে কিছু একটা হয়েছে। নিজের জড়তাকে কাটিয়ে ঘাড় ঘুরিয়ে বাইরের পানে তাকায় সরাসরি ধ্রুবর দিকে। ধ্রুব হকচুকে উঠে এক লহমায় হাতের পিস্তলটা সে ছুঁড়ে মারে গাড়ির ভিতরে। তার পিস্তলে তো কোনো গুলি ছিল না, এমনকি ট্রিগারও সে প্রেস করেনি। তাহলে অসংলগ্ন মুহূর্তে নিজের ভাবনা চিন্তার সমাপ্তি ঘটিয়ে সে দ্রুত বের হয়ে গাড়ি থেকে জয় সাহেবের গাড়ির দিকে এগোতেই অপর পাশ হতে ব্যস্ত পেয়ে ছুটে আসে মাহাদীপ। এই পরিস্থিতিতে এই সময় মাহাদীপকে উপস্থিত দেখে দুচোড়া চোখের বিস্ময়তা ঘটে প্রবলভাবে। কার মুখ হতে কথা জড়িয়ে আসতে থাকে। দুহাত তার বাবার রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। ভাইয়া, বাবা। মাহাদীপ এক সেকেন্ড সময় ব্যয় না করে একটানে দরজা খুলে শ্বশুর সাহেবকে অবলোকন করে। গুলির অবস্থান দেখা মাত্রই ধারালো দৃষ্টিতে তাকিয়ে বলে, ডোন্ট প্যানিক, সময় ওয়েস্ট করো না, সামনে হসপিটাল আছে। গ্রিন ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। মাহাদীপ, ধ্রুব দুজন মিলে সামনের গাড়িগুলোকে ইমার্জেন্সি কারণ দেখিয়ে সাইড করাতে থাকে ক্রমাগত। সামনের পুলক একটু ফাঁকা হতে মাহাদীপ জহির সাহেবের ড্রাইভারকে হাতের ইশারায় যেতে নির্দেশ করে দ্রুত। মাহাদীপের হতে আশ্বস্ত পেয়ে কিয়া কাপা গলায় ড্রাইভারকে অতি দ্রুত গাড়ি চালাতে বলে। জহির সাহেবের জ্ঞান ক্রমশ লোপ পাচ্ছে, মুখরেখা হয়ে উঠছে অস্থিতিশীল। এক হাতে বাবাকে ধরে তার মাথাটা নিচ কাঁধে রেখে পাশ কাটিয়ে চলে যায় সে ধ্রুবের। সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে চোখ হতে অবিশ্বাস্যতার এক ফোঁটা গাঢ় জল। মনের গহীন কোণ হতে সমস্ত কিছু ভেদ করে উপচে পড়তে থাকে কঠিন ব্যথা। এক মুহূর্তে ঘটা সব কিছু আসলে কি ছিল কেয়ার চোখে? প্রতিশোধ নাকি শুধুই ভ্রান্তি? ধ্রুব কেয়ার সেই চাহনিকে নিজেকে ক্রমশ হারিয়ে ফেলতে থাকে। দুহাতে মাথা চেপে ধরতে মাহাদীপ এসে তাকে সাইডে সরিয়ে নেয়। পকেট হতে ফোনটা বের করে কল লাগায় মিসেস সালমাকে। আম্মাজান, প্লিজ কোনো প্রশ্ন করবেন না। এই মুহূর্তে আপনি একটু খেয়ার কাছে যাবেন, ওকে কন্ট্রোলে রাখবেন। আমি আপনাকে পরে সব জানাবো। মিসেস সালমা বিচক্ষণ মহিলা। সে জানে পুত্রের কথার ভাঁজ বুঝতে সক্ষম হয়ে আবার কোনো বড়সড় বিপদ হয়েছেন। তবে দ্বিতীয় কোনো প্রশ্ন সে করে না, বিচলিত হয় না। ছেলের কথায় সম্মতি জানিয়ে শান্ত কণ্ঠে বলেন, তুমি চিন্তা করো না, আমি আমার কবুতর ছানাকে সামলে নিব। মহাদীপ, ট্রাস্ট মি, এটা শ্যুট করি নাই। রিল্যাক্স। আমার গাড়ির পেছনে কেউ ছিল। আই নো, ওদের টার্গেটে আমি ছিলাম, বাট মাঝখানে। ধ্রুব দুহাতে মুখ ঢেকে অনলে অম্বরে পড়তে থাকে। তিক্ত কণ্ঠস্বর ভেদ করে বলে, দোস্ত কেয়া শিট, সবসময় আমার সাথেই এমন কেন? ধ্যাত। নাও ইজ নট দ্য টাইম টু জাজ ইয়োরসেলফ ম্যান। যেতে হবে ফাস্ট। থমথমে গোধূলিকে কাটি সন্ধ্যা নামে। সেই সাথে দুটো মানুষের জীবন রেখাতেও নামে নিকষ কালো ছায়া। মহাসড়কের এই স্থিরতাই এখন শুধুই চলছে মনের অদৃশ্য যুদ্ধ। কে শত্রু, কে মিত্র? সত্য কোথায়? ফের হসপিটাল, ফের দুর্বল ফিনাইল অ্যাসিডের তিক্ত গন্ধ। চারপাশে ডাক্তার নার্সদের দ্রুত পদচারণা আর ইমার্জেন্সি পেশেন্টদের নিয়ে আতঙ্কের রেশ। শীতল জীবাণুনাশকের গন্ধময় করিডরে কেয়া দাঁড়িয়ে আছে একচিত্তে। খুব কাছ থেকে অনুধাবন করা যায় হাত দুটো তার এখনও কাঁপছে সমান তালে। বহির্ভাগ হতে ভেসে আসা জরুরি অ্যালার্মের বিপ কিংবা অ্যাম্বুলেন্সের শব্দগুলো যেন কানে বিকৃত হয়ে এসে প্রতিধ্বনি হচ্ছে তার বারে বারে। গাল জুড়ে সিক্ত অশ্রু গড়িয়ে পড়ল, মুছতে ভুলে যায় সে। চোখের সামনে ভাসমান সে নির্মম দৃশ্য কল্পনাকে হার মানিয়ে জানিয়েছে সত্যের রূপ। মস্তিষ্ক আলোড়ন তুলে শুধাই তাকে, কি করে সম্ভব? অন্যদিকে অপেক্ষায় অন্তর্মুখর হয়ে আছেন মিসেস শিরিন। দুহাতে কপাল ঠেকে চোখ বন্ধ করে নীরব শ্রোতা হয়ে আছেন তিনি। তার হতে কিছুটা দূরত্ব সীমায় জ্বলছে লাল বাতি। স্পষ্ট অক্ষরে লেখা অপারেশন থিয়েটার। ধাতব সেই দরজার ওপারে জীবন বাঁচানোর লড়াই চলছে জহির সাহেবের। গুলিবিদ্ধ শরীরটাকে নিয়ে চলছে কাটাছেঁড়া। কেয়া করিডোর ছেড়ে মায়ের কাছে ধীর পায়ে এগিয়ে আসে। পাশের চেয়ারটায় বসে
সন্তপনে এলিয়ে দেয় মায়ের কাঁধে তার ভারী হয়ে থাকা মাথাটা, যেখান জুড়ে চলছে ক্রমাগত বিক্ষুব্ধতা। বাবার সাদা পাঞ্জাবিতে লাল রক্তের ছোপ, মুখে ছেয়ে যাও অসহনীয় ব্যথা তার বুকে আঘাত হানে। অস্পষ্ট স্বরে কেঁপে উঠতে বাম হাত দ্বারা নিজের বুক চাপড়ে ধরে রাখে সে। কাঁদে না মা, বাবা ঠিক হয়ে যাবে। মিসেস শিরিন কেয়ার কেঁপে ওঠার শরীরটাকে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে নেন। কপালের অংশে চুমু খেয়ে মেয়েকে শান্ত করার চেষ্টা করে যান নির্বিঘ্নে। বুকের ভেতরে দলা পাকানো পীড়াটা তার অসহনীয়শীল হয়ে উঠল। নিজেকে সামলে নেন মেয়ের সামনে। রাজনীতির সাথে তার পরিচিতি আজ নতুন নয়, বিয়ের পর হতেই দেখে আসছে এই 4 শব্দের আবর্তন ও বিবর্তন। রাজনীতি এমনই একটা জিনিস যা থেকে পরিচয় করিয়ে দিয়েছে সুখের চাইতে দুঃখের সঙ্গে বেশি। হসপিটাল, ডাক্তার, থানা, পুলিশ, কারাগার, বিচার সভা, এগুলো যেন একসময় হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। জেল না খাটলে আর পিঠের দ্বারাই আঘাত না খেলে নাকি রাজনীতিবিদ হওয়া যায় না। হয়তো সত্য তাই। আম্মু, জিমা, চেনা মানুষেরা হঠাৎ অচেনা হয়ে ওঠে কেন? এটা যার যার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে মা, সবার সবসময় এরকম থাকে না। মানুষের রূপের পরিবর্তন ভয়ানক। কিছু হয়েছে? মিসেস শিরিনের নরম কণ্ঠের প্রশ্ন কেয়া আলতো করে ঘাড় নাড়াই, নিজস্ব স্বরে বলে, কিছু হয়নি। খিয়া দাদিবুকে জানিয়েছো? জেনেছি এতক্ষণে হয়তো। খিয়া পাগলিটাকে ম্যানেজ করলে কিভাবে? তোমার সঙ্গে কথা বলা শেষে আমি তো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কি করব? একদিনে তোমার বাবা, অন্যদিকে অসুস্থ মেয়ে, তোমার দাদিবু, কিভাবে কি ম্যানেজ করব সেটা আমিও ভেবে পাচ্ছিলাম না। আল্লাহর রহম করেছে সেই মুহূর্তে বেয়াই সাহেবা বাসায় এসেছেন। আমি যে কতটা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছি ওই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। ওনার হাতে দুজনকে তুলে দিয়ে আমি ছুটে চলে এসেছি। বেয়াই সাহেবা খুব বুঝদার মানুষ। আমি জানি খেয়াকে, তোমার দাদিবুকে উনি সামনেই নেবেন। তাই যেন হয়। আম্মু বাবা ঠিক হয়ে যাবে তো? আল্লাহ ভরসা। কেয়া চক্ষু জোড়া নিচু দৃষ্টি হতে সরি ঘাট তুলে মায়ের পানে তাকাই। তুমি কি এমন আঘাত প্রতিনিয়ত পেয়ে এসেছো? হ্যাঁ। আঘাত মানুষকে শক্ত করে তোলে? আঘাত মানুষের দুঃখ বলে, মানুষকে শক্ত করতে বাধ্য করে। তুমি কি অনেক শক্ত? না, আমার বাইরেরটা শক্ত, ভিতরে আমি নিষ্প্রিয়। কেয়া মায়ের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে এক মুহূর্ত, অতঃপর তাকে জড়িয়ে ধরে বিনা সংকোচে চোখের জল বিসর্জন দেয় নির্জনে। কোণঠাসা হয়ে পড়া মন তার মস্তিষ্ককে জাগিয়ে তুলে বলে, অথচ আজ আমার ভেতর বাহির দুটোই নিষ্প্রিয়। তবু বুঝতে পারছি না নিজেকে মানাতে কেন। হাসপাতালের লবিতে জমেছে সাংবাদিকদের ক্যামেরা, মাইক্রোফোন আর উৎসুক মানুষের ভিড়। তন্মধ্যে লোকজন একে অপরের সঙ্গে ফিসফিস করছে। দলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গগণ অনেকেই এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। জহির সাহেবের ব্যক্তিগত সহকর্মীরাও পেয়ে দুহাতে মিলে তাদেরকে সামলে উঠতে হিমশিম খাচ্ছে, কারণ এর মধ্যে অনেকেই আবার এসেছেন রাজনৈতিক ফায়দা লুটতে। জহির সাহেবের পরিবারের সঙ্গে কথা বলতে সাংবাদিকদের সর্বাত্মক চেষ্টায় জল ঢালে মাহাদীপ। এমপি সাহেবের উপর অতর্কিত হামলার জেরে পুলিশ হসপিটালে উপস্থিত হলো। সে নিরাপত্তা ইস্যুতে আবারও সাহায্য চেয়ে আবেদন করেছে আগারগাঁও থানায়। হসপিটালে পাঠানো হয়েছে আলাদা ফোর্স। আপাতত বাহিরের দিকটা তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। মুখে পরিহিত কালো সার্জিক্যাল মাস্ক সাবেক মন্ত্রী মহোদয় এবং কিছু প্রভাবশালী নেতাকর্মীদের পাশ কাটিয়ে সচিত্রে হেঁটে আসা মুহূর্তে মাহাদীপ চক্ষুশূল হয় তাদের। ম্যানালেস হিসাবেও আখ্যা পায়। অধিক দাম্ভিকতা। সব ছুটে যেত আজকে যদি টার্গেটটা মিস না হতো। রিল্যাক্স। যাবে কত দূর? সাফায়েতকে জেলে পাঠানোর স্বাদ হাড়ে হাড়ে পাবে, সঙ্গে অতিরিক্ত উপকমিশনারও। দুজনকে এমন খেল দেখাবো আজন্ম শিক্ষা হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। সাফায়াতের জবানবন্দিতে যদি সবকিছু ফাঁস হয়ে যায় কি হবে বুঝতে পারছো? সাদিকুল জামান দুহাত পিছনে মুষ্টিবদ্ধ করে থমথমে স্বরে বলেন, সাফায়েত কঠিন মাল। আমার মনে হয় না ও এত তাড়াতাড়ি মুখ খুলবে। তার আগে একটা ব্যবস্থা করে ফেলবো। আগারগাঁও থানার ভারপ্রাপ্ত মহাপরিদর্শক এসেছেন এমপি সাহেবের সার্বিক পরিস্থিতি এবং ঘটনাস্থলের বিবরণ শুনতে। উপস্থিত প্রত্যক্ষদর্শী হিসেবে কেয়া এবং ড্রাইভারের কাছ থেকে জানতে চাওয়া হয় মূল ঘটনা। তাৎক্ষণিক সময়ে কিভাবে কি ঘটেছে, কাকে সন্দেহ লেগেছে,
একাধিক প্রশ্নের কবলে পড়ে কেয়ার গলা শুকিয়ে আসে। উত্তর দিতে পারে না সে সহজভাবে। বিবর্ণ মুখে ফ্যাকাশে ঠোঁট হালকা চেপে ধরে নিম্নমুখে তাকিয়ে থাকে কেয়া। ধ্রুব নামটা তার মস্তিষ্ককে বিগলিত করে তুলেছে অসহনীয় উত্তাপে। মুখ হতে দুটো শব্দ উচ্চারণ করতে তার এত কেন কষ্ট লাগছে, কেন পারছে না চোখের দেখা সত্যকে তুলে ধরতে। ওর হাতেই তো তাদের দিকে নিশানা করে পিস্তল ধরা দেখেছিল সে। ওর হতেই তো গুলি এসে বাবার। কেয়ার চোখের দৃষ্টি স্থির হয়ে থাকে, যেন কোনো এক অদৃশ্য বিন্দুতে আটকে আছে সে। সামনে হতে ভেসে আসা প্রশ্নের জবান দিতে সে ব্যর্থ হয়। ধ্রুবকে অবিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তনশীল, মানুষের রূপ পরিবর্তনশীল হতেই তো পারে ক্রোধের বশে। বাবার মর্মান্তিক সেই দৃশ্য চোখের সামনে ভাসমান হতেই নিজেকে শক্ত করে কেয়া। নিজের সঙ্গে যুদ্ধ বিগ্রহ শেষে দৃঢ়চিত্তে উচ্চারণ করে, দেখেছি তাকে। পুলিশ কনস্টেবলের হঠাৎ আগমনে মহাপরিদর্শক সাহেব কেয়ার হতে মনোযোগ সরিয়ে তার দিকে নজর দেন। একটু সরে গিয়ে কিছু একটা বলতেই অফিসারটি কেয়ার সম্মুখে এসে কিছু বলে। কেয়া হালকা অভিবাদন করে মাথা নাড়ায়, পা বাড়ায় মায়ের অভিমুখে। ভেতরটা তার তোলপাড় হচ্ছে, ধরে রাখতে পারছে না নিজেকে আর। হাঁটতে গিয়েও যেন পা অবশ হয়ে আসছে। অভিমানে আতঙ্কে সে নিজের হাত মুঠো করে চেপে ধরে। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়তেই কারোর হ্যাঁচকা টানে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। চওড়া বুকের মধ্যে নিজের দেহটা মিলে যেতে চোখ তুলে উপরে তাকায় কেয়া। লাল চক্ষুর দৃষ্টিতে তাকিয়ে তার ভিতরে তোলপাড় তোলা সেই মানবটাকে দেখতেই শরীর কেঁপে ওঠে মৃদুভাবে। আমি বুঝতে পারি না আমারই কপাল খারাপ নাকি তোর চোখের দৃষ্টি খারাপ। আমাকে ছাড়, বিশ্বাস কর একটু। আমাকে ছাড় ধ্রুব। কেয়ার ক্ষুদ্র কণ্ঠে বলা কথাই ধ্রুবের মাঝে কোনো হেরফের হয় না। সে অটলভাবে আরও নিজের সঙ্গে জড়িয়ে নেয় কেয়াকে। নিচু মুখ করে দুজোড়া ভেজা চক্ষুর পানে অনড় দৃষ্টি ফেলে বলে, এটা আমার দ্বারা হয়নি, একটু বিশ্বাস কর। করি না তোকে বিশ্বাস, তুই সবকিছু স্বেচ্ছায় করেছিস। আমি স্বেচ্ছায় করলে পুলিশের কাছে আমার নাম বললি না কেন তাহলে? এখনই বলতাম। এত সময় নিলি কেন? জানতে চেয়েছে তো অনেক আগে। তোর এই রূপটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? নির্দয় বলতে যদি কিছু থাকে তাহলে সেটা তুই। পৃথিবীর সবচাইতে নির্দয় প্রেমিকা তুই, তাও আবার আমার কপালেই এসে পড়েছিস। তোদের বাপ মেয়ের অত্যাচার সহ্য করতে করতে আমি শেষ। ওহ, এই কারণেই বাবাকে মারতে? একটা থাপ্পড় দিয়ে তোর চোয়াল থেকে আলাদা করে ফেলবো। মারতে হলে আগেই মারতাম, আজকে নয়। আমার হচ্ছে আমপরা শরবতের মতো কপাল, খালি পুড়তেই থাকে। তোর চোখে দোষী হতে এই পোড়া কপাল আমাকে আরও এক ধাপ এগিয়ে দেয় সামনে। কেয়া ধ্রুবর শক্ত হাতের বেষ্টনী হতে নিজেকে ছাড়াতে অক্ষম হলে দু হাতে দিয়ে ধ্রুবের টি শার্ট খামচে ধরে। তোর এসব উদ্ভট কথা শুনতে আমি আগ্রহী নই। আমার বাবার যদি কিছু হয় না, তোকে আমি একদম মেরে ফেলবো। ব্রেনলেস ওম্যান, দুনিয়াতে তোর বাবার শত্রু কি আমি একা? অন্য কেউ গুলি করতে পারে না তাকে? আমি দেখেছি তোর হাতে পিস্তল ছিল। ওটাই হয়েছে আমার কাল। বালের পিস্তলে গুলি ছিল না, বিশ্বাস কর। তাহলে গুলি কি হাওয়ায় এসে লাগলো? আমি অন্ধ, কিছু দেখি না আমি? তুই এতটা নিচু মন মানসিকতার, আমার ভাবতেই শরীর শিউরে উঠছে। আচ্ছা, তোর মনে হয় এই কাজটা আমি করতে পারি? 100 বার বিশ্বাস করি। সত্যি? 3 সত্যি। ধ্রুব হতাশা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে কেয়ার দিকে। নিজের হাত উন্মুক্ত করে কেয়ার দেহকে ছেড়ে দেয় আলতোভাবে। গালের উপর আস্তরণ করা কেয়ার অশ্রুগুলো নিজ হাত দ্বারা মুছিয়ে দিতে দিতে বলে, আচ্ছা আমি করেছি। পুলিশকে গিয়ে বল আমি এখানেই দাঁড়িয়ে আছি। তোর মতো কুলক্ষণীয় প্রেমিকা না থাকলে আমার কপালে এর চেয়ে ভালো কিছু আর হবে না। তোর আমি প্রেমিকা নই, ভুল করে প্রাক্তন হয়ে গিয়েছি। ভুল করেই আবার প্রাক্তন থেকে বর্তমানে নিয়ে আসবো? কেয়া ধ্রুবের দিকে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকতে থাকতে প্রস্থান নেই মায়ের কাছে। অপরাধ করে বুক ফুলিয়ে এসেছে আবার নিজেকে জাহির করতে। বাইরে রাত নেমেছে গভীর। ঘড়ির কাঁটা রাত 2:30টার আশপাশ ঘুরছে। নীলাপ আলোয় হসপিটালের করিডর এখন শুনশান নীরবতায় ঢাকা। জহির সাহেবের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সন্ধ্যার পরপরই রাত নামার মাঝে। গুলিটি ডান পাশে লাগায় হৃৎপিণ্ড ও বাম ফুসফুস সরাসরি আঘাতপ্রাপ্ত হয়নি।
যা তার এ যাত্রায় বেঁচে যাওয়ার প্রধান কারণ। ভি ফ্লুইড ও রক্ত ট্রান্সফিউশন দিয়ে প্রাথমিকভাবে শক প্রতিরোধ করে গুলির অবস্থান, রক্তনালীর ক্ষতি, হেমোথ্রাক্স শনাক্ত করে নেওয়া হয়েছিল। তার জরুরি ভিত্তিতে অপারেশন প্রস্তুতি। কেবিনে শিফট করে অ্যানেস্থেশিয়া কাটতে 6.5 ঘন্টা সময় লাগে জহির সাহেবের। জ্ঞান ফেরে ঘড়ি ধরে ঠিক 1:47 ডাক্তারের অনুমতি সাপেক্ষে 2টোর দিকে কেয়া এবং মিসেস শিরিন দেখা করার অনুমতি পাই। 10-15 মিনিটের মতো সময় ব্যয় করে কথোপকথন সেরে বের হয় কেবিন ছেড়ে। অতঃপর 2-3 জন ঘনিষ্ঠ নেতাকর্মী এবং পিএ আজাদ দেখা করেই আসা মাত্র সর্বশেষ প্রবেশ করে মাহাদীপ। দুঃখিত, আমার দিকে আসা গুলিটা ভুলক্রমে আপনার দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে। নিজ হাতে সৃষ্টি করে চলেছ, দুঃখ প্রকাশ করে কি আমরা ভুক্তভোগী? আপনার কোনো শত্রু নেই বলছেন? আছে, তবে তোমার মতো এতটা শিকড় ছাড়িয়ে যায়নি। তোমাকে সাবধান করতে করতে আমি ক্লান্ত। এখন আর কোনো সাবধান বাণী দিব না। যা হবে মনে করবে অদৃষ্টে লেখা ছিল। মাহাদীপ শীতল চাহনিতে শ্বশুর সাহেবের দিকে তাকায়। দুর্বল মুখরেখায় তার প্রতি ক্ষীয়মান আক্রোশের ছায় স্পষ্টত ফুটে উঠেছে। গুলিটি কে করেছিল সেটা সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? আপনার সহচারীরা বলেছে কি কিছু? তুমি বলছো তোমাকে টার্গেট করে গুলি করা হয়েছিল, তাহলে তো এটা জানার কথা কে বা কারা করেছিল। আমি যাদেরকে দেখেছি তাদের কথা আপনার দলীয় নেতাকর্মীরা শুনছে না। পুলিশের সহযোগিতায় ডান পাশে থাকা সুপার শপে লাগানো সিসি ক্যামেরায় তৎক্ষণাৎ সময় ফুটেজ শো করা হয়। ধ্রুবের হাতে পিস্তলটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। দেখেই তারা তার নামে মামলা করতে তৎপর হয়ে উঠেছে। ভুল তো কিছু না, গুলিটা তো সেও করতে পারে। নাকি নিজের বন্ধুকে বাঁচাতে তুমি অন্যজনের দোহাই দিচ্ছ? মাহাদীপ ক্ষীণ হেসে জয়ী সাহেবের পানে নিজের সচরাচর ধারালো দৃষ্টি স্থাপন করে গম্ভীর কণ্ঠস্বরে বলে, আমি খুব ভালো মানুষ নই, না ধ্রুব খুব ভালো মানুষ। নির্দয়, নির্মোহ, নির্জাত, যা ইচ্ছা বলতে পারেন। নিজের বাবাও যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেক্ষেত্রে আমি ঘড়িটাই ভেঙে ফেলার সামর্থ্য রাখি। সেখানে তো বন্ধু। ব্যক্তি জীবনে আমরা যেমনই হই, পেশাগত জীবনে সৎ। ধ্রুব ভয় পায় না এসবে। জয়ী সাহেব মাহাদীপের তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারিত কথা শুনে ধীর কণ্ঠ নিয়ে আসে। সামনে বসা পুরুষটার কঠিন রূপ তাকে নাজুক করে তুলল। সে নিজেকে স্থির রেখে বলে, ধ্রুবকে আমি মানা করে দিয়েছি, আমার মেয়েকে আমি ওর হাতে তুলে দিব না। এক্ষেত্রে আমাকে জীবন মরণের ফাঁদে ফেলাটা ওর জন্য স্বাভাবিক। তুমি বলছো তোমাকে টার্গেট করে গুলি ছড়েছে অন্য কেউ, কিন্তু এরও তো সঠিক প্রমাণ নেই। তাহলে আমার কথা ভিত্তিহীন হয় কি করে? মাহাদীপ বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে পকেটে 2 হাত ঢুকিয়ে তাচ্ছিল মাখা মুখে বলে, আমি বুঝতে পেরেছি আপনারা সবাই উদ্গ্রীব হয়ে উঠেছেন আমার নিকৃষ্টতর রূপ দেখতে। আমি নিজেও দেখাতে চাইছি, বাট আমার ওয়াইফের জন্য শুধুমাত্র নিজেকে থামিয়ে রেখেছি। একটু ধৈর্য ধরুন, কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত জবাব পেয়ে যাবেন। আর ধ্রুবকে যেভাবে ফাঁসাতে চাইছেন পারবেন না। তুমি আমাদের মধ্যে কেন ঢুকছো মাহাদীপ? আমি কি করব না করব একান্তই আমার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে আমি সম্মান রেখে বলছি যে নিকৃষ্ট প্ল্যানটা ধ্রুবের বিরুদ্ধে সাজিয়েছেন সেটা থেকে সরে আসুন। জয়ী সাহেব ক্রুদ্ধ চোখে তাকান মাহাদীপের দিকে। মানবটার তীর ফলা নেই কথাগুলো তার বুকের ব্যথাটাকে ক্রমশ জাগ্রত করে তুলছে। গেস করো একটা, বলে দিলেই হলো না? সবসময় সেটা সঠিকভাবে লাগে না। আমি বলদ নই। আধ ঘন্টা নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করলেন। আমাকে মানাটা যেহেতু তাদের বিফলে গিয়েছে, সেক্ষেত্রে যে ব্যক্তি গুলি ছুড়েছে তাকে বাঁচাতে ধ্রুবর নাম চাপিয়ে দেয়া। সাংবাদিকদের কাছে বলা এমপি সাহেবকে হত্যা চেষ্টায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমি তোমাকে কখনোই মারার নির্দেশ দিইনি, ভবিষ্যতে দিবও না মাহাদীপ। আমি বলিনি আপনি আমাকে মারার চেষ্টা করেছেন। মন্ত্রী সাহেব আর তার দলবল করেছে, কারণটা সাফায়েত। কিন্তু এখন যখন দান উল্টে গিয়েছে, আপনি তাদেরকে বাঁচাতে ধ্রুবর ওপর রাগ থেকে সুযোগটা কাজে লাগাচ্ছেন। ধ্রুব আমার দিকে নিশানা তাক করেছিল। আপনার মাথায় ঠেকিয়ে ট্রিগার প্রেস করার পূর্ব মুহূর্তেও সে নির্দোষ। সেখানে তো শুধুমাত্র তাক করেছিল। লেম এক্সকিউজ আমাকে অন্তত দেখাতে আসবেন না। ধ্রুবর কালকে ফ্লাইট রয়েছে। ওর প্রফেশনাল লাইফে যদি আপনাদের নোংরা পলিটিক্সের 1/3 পরিমাণও টাচ পড়ে, সেক্ষেত্রে সাফায়েত কবিরের সামনে মরহুম বসবে। মাহাদীপ কেবিন হতে প্রস্থান নেয়। থাই ডোর টেনে বাহিরে পা রাখা মুহূর্তেই নির্জীব স্বর হতে ভেসে আসে, মাইন্ড গেম খেলতে তুমি দক্ষ হলেও কেয়ার মনে ধ্রুবের প্রতি যে অবিশ্বাস জন্মেছে, সেটা কার্যকরী হবে দীর্ঘস্থায়ীভাবে। ঠোঁটে ঠোঁট চেপে মাহাদীপ বিস্তর হাসে। ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে বলে, কেয়া চাক্ষুষ প্রত্যক্ষদর্শী, অথচ সে ধ্রুবর নামটা পর্যন্ত এখনো নেয়নি। ছোট্ট একটা কথা, আর তাতে জহির সাহেব বিমূঢ় ভঙ্গিতে চুপ হয়ে যায়।
মুখরেখা তার এক লহমায় পাংশুটে বর্ণ হয়ে ওঠে। মাহাদীপ চলে যেতে শরীর ঘেমে ওঠে অজানা কারণে। বুকের ভিতর ভয়ের দানা বাঁধতে সে নিজেকে স্থিতিশীল রাখার চেষ্টা করে। পৃথিবীতে এত এত ছেলে থাকতে এ দুটোই কেন? 16ই মার্চ, বনচ্ছিরি। চৈত্রের বিকেল, জানালা দিয়ে উকি দিচ্ছে সোনালি রোদ। ঘরের ভেতর আলো হাওয়া যেন ছড়িয়ে আছে ভারী এক নীরবতায়। জহির সাহেবকে বাসায় আনা হয়েছে কালকে দুপুরে। সেই থেকে আজকে অবধি তাকে দেখতে আসা লোকের যেন অভাব পড়ছে না কবির ম্যানশনে। এই শরীর নিয়ে একটু আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। স্বীকার করতে বাধ্য হয়েছেন সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে অনাকাঙ্ক্ষিতভাবে। যে বা যারা এটা ঘটিয়েছে পুলিশ তদন্তের সাপেক্ষে তাদের আইনের আওতায় আনবে। ছেলের শারীরিক অবস্থা ভালো না হওয়া সত্ত্বেও এই অবস্থায় রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়াতে গুলনার বানু খেপেছেন আজাদের উপরে। বৃদ্ধার অগণিত ধমক ধামক খেয়ে ব্যস্ত হয়ে ওঠে সে সবাইকে ক্ষান্ত করতে। নির্ধারিত সময়কে কমিয়ে স্বল্প সময়ের মাঝে সব কিছু সমাধান করে সে ফাঁকা করে বাসভবন। জহির সাহেব নিজস্ব রুমে আদশা হয়ে বসে থেকে গুলনাহার বানুকে অনুরোধ করেন চুপ করতে। আম্মা, আপনার প্রেশার বেড়ে যাবে, শান্ত হন দয়া করে। তুই চুপ থাক। কাঁঠালের পাতা খাওয়া ছোকরা বুকরা সঙ্গে রেখা গুড়স, তোর মতোই মাথায় গোবর ভরা। আম্মা, ওনারা সৌজন্যতার খাতিরে এসেছেন দেখা করতে, আমিও তো যাই। এখন কি আসতে না করে যাবে বলুন? আসার সময় আলাদা, আমার নাতনিরা অসুস্থ, বাসা ভর্তি কোরবানির হাট বসেগা, কুশুর বিনিময় তো করা চলবো না। নিস্তলায় তুই যখন তোর খোয়ারে যাইতে পারবি, বইয়া বইয়া জাবর কাটবি, তখন দুনিয়া যত মানুষ আসুক আমার কোনো কথা নেই। আচ্ছা, আর কেউ আসবে না, আপনি শান্ত হন, বসেন। গুলনাহার বানু পান চিবুতে চিবুতে জহির সাহেবের কাছে গিয়ে বসেন। নিজেকে ঠান্ডা করে ছেলের গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, শরীরটারে এখন খান্তদের বাজান, বাপের মতোই হইতাছস। তোর বাপেও রাজনীতি কইরা গুলি মাইর খাইয়া তক্তা হইছে, তোরও এক হইছ। আম্মা, এটা আমার পেশা, কত মানুষের দায়িত্ব আমার উপরে জানেন, বললে কি ছেড়ে আসা যায়? শোনো বাজান, মাইরা কাইটা যায় খাও, অন্যের হোক মাইরো না কখনো। এমন বিপদে আপদে বাড়িঘর আমার ছায়া গেছে, না জানি আল্লাহ কোন কাজে নারাজ হইছে। নাতিটার আমার এত বড় ক্ষতি হইল, তোর উপর এমন ধারা আর ভালো লাগে না। আম্মা, আপনি কি আমাকে একটু বিশ্বাস করেন না? তোর বাপেরই করি নাই বিশ্বাস, আর তো তোরে রাজনীতি যারা করে তগো বিশ্বাস করি না আমি। জহির সাহেব দীর্ঘশ্বাস ফেলেন মায়ের কথায়, নিপাট ভঙ্গিতে বলেন, আচ্ছা ঠিক আছে, করতে হবে না, আপনি শুধু একটু মাথা ঠান্ডা করেন। বাবা কেমন লাগছে এখন? বেশ ভালো, এসো বসো। ধীরুপায়ে ঘরে প্রবেশ করে খেয়া। ঠিক তার পেছনে গুটি গুটি পায়ে প্রবেশ করে আরেক মানবী। মাথা নিচু করে খেয়ার আড়াল থেকে সে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করে। ভয় তার দাদি বুকে নিয়ে, কারণ জল্পনা কল্পনার সমাপ্তি ঘটেছে। কালকে বিকেল 5টায় তার ফ্লাইট বিদেশ যাত্রার। শেষ মুহূর্তে সকল কিছু গোছানো প্রায় হয়ে এলো, বিপত্তি বেজেছিল 2 নম্বর লাগেজখানা গোছাতে গিয়ে। অন্য খুঁজতে খুঁজতে যখন দাদুবুর ঘরে হানা দেয় সে, তখনই দাদুবু এক পশলা হম্বিতম্বি সেরে সোজা বের করে দেয় তাকে। উপায়ন্তর না পেয়ে কিচেনে মায়ের কাছে গিয়ে বলল, বিশেষ একটা পাত্তা পায় না সেখানে। কেয়া দীর্ঘশ্বাস ছাড়ে মা দাদিপুর এমন আচরণে। তাকে যেতে না দেওয়ার বাহানা সব। সে নিজেও এত তাড়াতাড়ি যেতে চায়নি। মন তার একটা টানছে না সেদিকে। কেয়াকে একা রেখে বাবার এমন পরিস্থিতি দেখে ভেবেছিল একদম ক্লাস শুরু হওয়ার আগে যাবে, কিন্তু বাবা তার নাছোড় বান্দা। কালকে বাসায় আসা মাত্রই তোড়জোড় শুরু করেছেন সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিতে। মূলত তার তাড়াহুড়োতেই সে আর না করতে পারেনি। হুট করে 20-25 দিন আগে বিদেশ পাঠানোর বন্দোবস্তের পিছনে কী কারণ সেটা অজানা কেয়ার। তবে ধারণা করে রেখেছে হয়তো দাদিপুর ইমোশনালি টাচ আপ করে আটকে দেওয়ার রুখতে, অথবা বিদেশ জীবনযাত্রার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পর্যাপ্ত সময় হাতে রাখতে। কেয়া, তোমার সব রেডি? জি বাবা। কাগজপত্র? জি। জহির সাহেব মেঝো নাতনির প্রতি তার মায়ের নীরবতা পালন করা দেখে গলা হালকাভাবে পরিষ্কার করেন, ধীর স্বরে বলেন, আম্মা, আপনি দয়া করে কেয়ার উপরে রাগ করে থাকবেন না, ওর স্বপ্ন ছিল।
বিদেশি মায়াগুনের সাথে আমার কোনো রাগ ফাগ নেই। স্বপ্ন ছিল যাও, আমি কি মানাই করছি নাকি? আম্মা, ছাগলের মতো আম্মা আম্মা করিস না জহির। সারাদিন ভরা বকবক কইরাও তোর দিল ঠান্ডা হয়নি। এত বড় বিপদ নিয়ে এমন ধারায় পেঁচাল পারুস কেমনে কইরা? চামড়া শক্ত হয়ে গেছে গুলির মার খাইতে খাইতে। মায়ের রণমূর্তিতে চুপ হয়ে যান জহির সাহেব। বুঝতে পারেন আজ আবহাওয়া অন্যান্য দিনের তুলনায় ভারী গরম। মেয়ে দুটোর সামনে নিজের মান ইজ্জত বজায় রাখতে চুপ হয়ে যান তিনি। এই পরিস্থিতিতে আর কথা বলাই উচিত নয়। কেয়া চোখের ইশারায় কেয়াকে দাদিবুর সঙ্গে কথা বলতে বলল। কেয়া ভয়ে ডয়ে এগোয় না সেই দিকে। জ্বলন্ত আগুনে ঘি ঢালার সাহস নেই তার। কেয়া ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বোনের অবস্থা দেখে। পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করতে সে গুলনার বানুকে ধীর কণ্ঠে বলে, চলো ঘরে যাই দাদিবু, তোমার সুপারিগুলো তো এখনো কাটা হয়নি। হয় কার্টুন লাগবো, একখান ভালো জাতাও কিনতে হইব। এইটার ধার কইমা গেছে। আমি আকবরকে বলছি, এক্ষুনি এনে দেবে। গুলনার বানু বসা ছেড়ে উঠতে উঠতে বলেন, এখন দরকার নাই, কাল গেলেই হইব। তুই এখন একটু চোখ জোড়া বন্ধ করিয়া বিশ্রাম নে, আর কথা কইস না। সন্ধ্যার আদার চেয়েছে ধরণীতে। 3:30 উত্তাপ মাখা রোদ্দুর পালাচ্ছে লেজ গুটিয়ে। কেয়া রুমে এসে তার গোছানো লাগেজের দিকে চলে যায়। কাপড়, বই, পাসপোর্ট সব ঠিক আছে তো? সব কিছু চেক করে সে কোমরে হাত রেখে স্থির হয়ে দাঁড়ায়। মনটা দুলছে তার হেনার দোলাই। বিদেশে যাওয়ার একরাশ ইচ্ছেকে নিজের কাছে আজ বেশ নাজুক লাগছে। মনে হচ্ছে আর কয়টা দিন পরে যেতে। এখনই এত তাড়াতাড়ি কি দরকার? অথবা না গেলেই তো হয়। কেয়া নিজের ভিতরে সুপ্ত বাসনা দেখে নিজেই অবাক হয়ে যায়। 1-2 দিনেই হঠাৎ এত পরিবর্তন হলো তার, কিন্তু কেন? বিছানায় ফেলে রাখা কেয়ার ফোনটার দিকে তার চোখ পড়ে। নরম মন ঠেলে পাঠাই সেদিকে। ধীর হাতে ফোনটা তুলে নিয়েই অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির নাম্বার খোঁজে নিজের ফোনে, যাকে সে বাতিলের তালিকায় ফেলেছিল অনেক বছর আগে। আজ আবারও সেই সময় কাটি। এত বছর পর ফের ইচ্ছে জাগ্রত হয় যান্ত্রিক মাধ্যমে শেষ মুহূর্তে একটুখানি কথা বলতে। কিছুটা সময় কল লিস্টে রাখা ফোন নাম্বারের দিকে এক মগ্নে চেয়ে থাকে কেয়া। বুক তার টিপ টিপ করছে। দেবে কি কল? দেও কি উচিত? না থাক, দিতে হবে না। দিলেই তো 100 কথা শুনিয়ে দিবে, উল্টাপাল্টা বকবে। এখন রাগিয়েই বা কী লাভ? কল লিস্ট হতে বেরিয়ে আসে সে দ্রুত। ফোনটা ফের বিছানায় রাখতে গিয়ে তার হাত থামে। মস্তিষ্ক কিছু একটা জানান দেয়। কয়েক সেকেন্ড ব্যয় করে সেটা নিয়ে ভাবতে। অতপর সব বাধা অতিক্রম করে সে কল করে বসে হুট করে। হ্যালো ভাবি। পুরশালে ভারী কণ্ঠস্বর। কেয়ার কনকরে হানা দিতেই সে চোখ বন্ধ করে ফেলে। এই সর্দার অতি পরিচিত, অতি চেনা জানা। কি উত্তর দিবে সে এখন? ভাবি, ভাবি আপনি ঠিক আছেন? আমি ভাবি নই। ফোনের অপর পাশ হতে ব্যক্তিটি এক মুহূর্ত থেমে যায়। হয়তো এটুকুতেই অনুধাবন করতে সক্ষম হয়েছে ভাবির রিপ্লেসমেন্টে কে কলটা করেছে। কি দরকার? কালকে আমি চলে যাচ্ছি। তো? কেয়া চোখ খুলে ফেলে। ক্ষীণ গলায় আওয়াজ সামান্য পরিস্ফুটিত করে ফের বলে, কালকে আমি ইউকে চলে যাচ্ছি। ইউকে যাবি নাকি টিউকে যাবি আমাকে বলছিস কেন? মূর্খ মানুষ দুটো বিদ্যা অর্জন করে বাহার দেখাচ্ছিস আমার সামনে। ধ্রুবের লাগামহীন কথায় কেয়ার ভীত ভাব দূর হয়ে যায়। কপাল কুচকে বলে, তুই আসলেই একটা রাম ছাগল। তুই রাম ছাগলের গায়ে লেগে থাকা মশা। আস্ত একটা জলহস্তি। মিথ্যা দরদ দেখাতে কল করেছিস কেন? মিথ্যা নয়, সত্য। দরদ দেখিয়েও ফোন করেছি। তোর ডাস্টবিন মার্কা সত্যের দরদ আমার লাগবে না। সেদিনের জন্য সরি। আমি অবিশ্বাসী প্রায় করেছিলাম, কিন্তু এসবের সরিতে ধ্রুব গলে না। তো কি চাস? চাই তো অনেক কিছুই, বাট দিবি না তো কিছুই। কালকে সত্যিই চলে যাচ্ছি আমি। ডিরেক্টলি বলতে পারিস তোর বিদায়ী অভ্যর্থনা দরকার। আমার বিদায়ী অভ্যর্থনা লাগবে না। কি লাগবে? কিছু না। তাহলে ফোন করেছিস কেন? বলে ক্ষতি কি? ক্ষতি তো পুরোটাই। আমার জীবনে তুই আসা মাত্রই ক্ষতি শুরু হয়ে গিয়েছে, এখনো সেটা চলমান। রাখি। কেয়া ফোন কেটে দেয়। বুকে তার অসহনীয় ব্যথা করছে। ফোনটা ছুঁড়ে বিছানায় উপর হয়ে শুয়ে সে মুখ গুজে দেয় বালিশে। ঠোঁট শুকিয়ে আসে, চোখের পাতা ভিজে ওঠে নির্ভীতে। ভেজা কণ্ঠে নিজ মনে বিড়বিড়াই, তুই আমার জীবনে আসা থেকে ক্ষতি শুরু হয়েছে, সেই ক্ষতি এখনো চলমান। 17 মার্চ বনচ্ছিরি, ভোর 6টা।
সূর্য তার তপলি তপলা গুছিয়ে ধরণীতলে আগমনে পূর্বাভাস দিচ্ছে ধীর গতিতে। 2-3টে পাখি কলোনি বেঁধে বেলকনি বরাবর কৃষ্ণচূড়ার ডালে বসিয়েছে আসর। তাদের চলমান বেসুরো গুঞ্জন ধ্বনির সাথে কেউ নীরবে মেলায় নিজের ভেতরে বিষাদী সুর। রাত জাগা এক অবিশ্রান্ত রমণী, দুপা ভাঁজ করে দেওয়ালের সঙ্গে হেলিয়ে রেখেছে শরীর, ঠেকিয়েছে মাথা। চোখ দুটো তার সেই কলোনি বাঁধা বেলকুনিতে নিবদ্ধ। নির্ভীত যতনে পুষে রাখা যন্ত্রণাগুলো হঠাৎই মাথা চাড়া দিয়ে উঠেছে তার। কিছু দুঃখ আর কিছু হারানো অনুভূতি করেছে সঞ্চয়, যোগ হয়েছে তাতে পুরনো সেই স্মৃতি। আর এসব কিছু ছন্নছাড়া হয়ে তাকে বিদায় দিয়ে যাচ্ছে নিদারুণ কষ্ট। কেয়া, বল। বেলকুনিতে হুম। কি করছিস? কিছু নয়। কেয়া নিজেকে ধাতস্থ করে নেয় বোনের আগমনে। বসার ভঙ্গিমা পাল্টে ফেলে, চোখের কোণে জমে থাকা দুফোঁটো অশ্রু বাম হাতের কার্নিশে মুছে ফেলে তড়িৎ গতিতে। নিজের অব্যক্ত কথাগুলো লুকাতে হয়ে ওঠে ব্যস্ত। স্লাইডিং ডোর হালকাভাবে টেনে বেলকুনিতে পা রাখে খেয়া। দৃষ্টি যায় সরাসরি ফ্লোরে বসে থাকা কেয়ার দিকে। এভাবে কি দেখছিস? তোকে দেখছি। আমাকে দেখার কি হলো? ফ্লোরে এমন দেবদাসী হয়ে বসে আছিস কেন? দেবদাসীরা এইভাবে বসে থাকে তুই জানিস? জানি। এত ভোরে উঠেছিস কেন আজকে? এমনি ঘুম আসছিল না। খাওয়ার জন্য তর্স হয়েছে না, বুঝতে পেরেছি। এত বিদেশ ভক্ত কিভাবে হলি তুই? কেয়া চক্ষু নাড়ে খেয়ার হতে। বিদেশ ভক্ত? সে তো বিদেশ ভক্ত। সেই অনার্স শেষ হওয়ার আগ থেকে বিদেশ বিদেশ করে আসছে। একটা স্বপ্ন ঝুলিয়ে রেখেছে সেখানে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার গান ঝালাপালা করে ফেলেছে এই বিদেশ যাত্রা নিয়ে। কত রাত সে ভেবে এসেছে যেদিন বিদেশ যাবে তার আগের রাতে এক্সাইটমেন্টে নিশ্চিত ঘুম হবে না। সত্যি তার ঘুম হয়নি রাত জুড়ে, তবে এক্সাইটমেন্টে নয়, খুব সূক্ষ্মনীয় এক ব্যথায়, যার কোনো নাম নেই, নেই কোনো কারণ। কে আর বাচ্চা, এভাবে চুপ করে আছিস কেন? এতটা পাথর তুই, অথচ আমাকে দেখ, তুই চলে যাবি জন্য ভীষণ কান্না পাচ্ছে। কেয়া নিজের নিমগ্ন চেতনা ছেড়ে বেরিয়ে খেয়ার দিকে আর চোখে তাকাই। শক্ত কণ্ঠ ঠিকরে বলে, নাটক করবি না খেউ ঘেউ। কাল থেকে বলে আসছিস তোর কান্না পাচ্ছে, অথচ একবারও তুই কান্না করিসনি। তুই আগে একটু শুরু কর, তারপরে দেখ আমি কি জোরালো ভাবে কান্না শুরু করি। থামাবই না সহজে, এই এরিয়ার সবাই জানে। মানুষ তাহলে ভাবে কবির মেনশনে কোনো একজনের বিয়োগান্ত ঘটেছে। গাধি, বিয়োগান্তই তো ঘটবে। তুই চলে গেলে সংখ্যায় কমে যাব না? উফ, মরে গিয়েছে ভাববে। আচ্ছা, আস্তে আস্তে কান্না করব তাহলে। এক্ষেত্রেও আমাকে আগে কান্না করতে হবে? একটুই তো করবি, তুই না আমার চেয়ে বড়। এই এক দোহাই আর কতবার দিবি? অর্ধেক জীবন তো এই বলেই কাজ হাসিল করে নিয়েছিস। জয়াপুর বিয়ের সময় পর্যন্ত আমার কান্না দেখে কেঁদেছিস তুই। ক্ষমতা হয়নি নিজে থেকে কাঁদার? আর কত জ্বালাবি? যতদিন বেঁচে থাকবো ততদিন জ্বালিয়ে যাব তোকে। বিদেশ যাচ্ছি, সেই সুযোগ রাখছি না। খেয়া কেয়ার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে। সূক্ষ্ম চাহনি মিলে অবাক স্বর টেনে বলে, লুকিয়ে লুকিয়ে কেঁদেছিস? কোথায় কেঁদেছি? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই সারা রাত এখানে বসে বসে কেঁদেছিস। কেয়া খেয়ার হাত ছাড়িয়ে নেয় থুতনি হতে। এলোমেলো দৃষ্টি ফেলে ব্যস্ত স্বরে বলে ওঠে, আমি কি তোর মতো নাক্কাদুনি নাকি যে রাত জেগে জেগে কেঁদে ভাসাবো? অতিরিক্ত এক্সাইটমেন্টের জন্য রাতে ঘুম হয়নি, ডার্ক সার্কেল পড়ে গিয়েছে চোখের নিচে। ফেস প্যাক লাগালে ঠিক হয়ে যাবে। আচ্ছা লাগাস, কিন্তু এটা তো মানবি আমি নাক কাঁদুনি সবার সামনে আর তুই নাক কাঁদুনি সবার আড়ালে। আমি নাক কাঁদুনি নই। বাজে কথা বন্ধ করতো। তুই এত সকালে উঠেছিস কেন বলতো? যা ঘুমা, তোকে না ডক্টর বেড রেস্ট দিয়েছে। কেয়া কেয়ার দিকে ভরা দৃষ্টিতে তাকে মৃদু হাসে। কেয়াকে ফের কাছে টেনে দুহাতের আঁচলে গাল ভরে আদুরে স্বরে বলে, মন খারাপ? কষ্ট হচ্ছে? আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে না? কেয়ার একরোখা প্রশ্নের ভাঁজে কেয়ার টনক নড়ে। চোখ তুলে তাকাতেই কেয়ার চোখে নিজের বিষাদের ছায়া লেপন হয়ে যায় তার আপনা আপনি। নিজেকে লুকানোর প্রয়াসে তড়িঘড়ি করে বলে ওঠে, আনন্দ হচ্ছে। মিথ্যা বলছিস? সত্যি বলছি। কখন যাব বারবার সময় দেখছি আমি। ধ্রুব ভাইয়াকে মিস করছিস? কেয়ার সিদ্ধারা পেয়ে ঠান্ডা স্রোত অতিবাহিত হয়ে যায় এই একটা নাম উচ্চারণ হতেই। গা শিউরে ওঠে, মুখরেখা পরিবর্তন হয়ে যায় তার এক মুহূর্তেই।
দুর্বেদ্য এক প্রশ্ন গলার স্বরে কাঁপুনি আসতেই বলে, ওকে মিস করব কেন? ওকে মিস করার কি আছে? কিন্তু আমি তো দেখছি অনেক কিছু আছে। কিছু নেই। আছে। কিছু ভালোবাসা আছে, কিছু মায়া আছে, কিছু অনুভূতি আছে, আর অনেকটা জুড়ে ঝগড়াঝাটি আছে। কেয়ার কোলে মাথা রেখে কেয়া মুখ লুকায় শব্দপণে। দু চোখ তার ঝাপসা হয়ে আসছে, ক্ষীণ কণ্ঠে বলে, পুরোটা জুড়েই ঝগড়াঝাটি আছে, কোনো ভালোবাসা নেই। ওকে আমি ভালোবাসি না, অসহ্য পুরুষ একটা। তুই তো একটি পাগলি ছাগলি, বিদেশ গিয়ে টয়লেট পরিষ্কার করবি, ওটাই তোর জন্য উপযুক্ত। এসব ভালোবাসা, বিয়ে, সংসার তোর করতে হবে না, চলে যা তুই। কেয়ার চোখে পানি এসে হানা দিয়েছে ইতিমধ্যেই। কেয়ার কোলে মাথা রেখে সে নাক টেনে ফুপিয়ে ওঠে, ভেজা স্বরে বলে, কেন? আমাকে দেখে কি মনে হয় না আমার কি কোনো ইচ্ছে নেই?